ওই 36-এর মধ্যে তো এই 15.5 আছে। তার মানে এই 15.5 বছরের লড়াইকে তো আপনি অস্বীকার করছেন যে একজন বিদেশে ছিলেন, তার অবদান কি ছিল? উনি প্রোফাইল পিকচার লাল করছিলেন। তো প্রোফাইল পিকচার তো ইরের জায়গারও লাল করছিল। আপনি তাকে তো এখন হত্যা মামলার আসামি বানাইছেন এই তরুণ প্রজন্মের কাছ থেকে, কিংবা বিশেষভাবে বলতে গেলে যদি আমরা এনসিপির কথা বলি তাদের কাছ থেকে। সেগুলো আসলে অনেক ক্ষেত্রেই বিভাজনের জায়গাটাকে আরও স্পষ্ট করে তুলেছে। এমন বক্তব্যতে এসছে যে ধান ক্ষেত থেকে এখন সরাসরি টেম্পো স্ট্যান্ডে চলে এসছে। বাংলাদেশে গত ৩৬ জুলাই বা ৫ আগস্টের পরে যে নতুন বাংলাদেশকে আমরা দেখছি, সেখানে তরুণ প্রজন্মের একটা বড় অংশগ্রহণ এবং বড় ভূমিকা ছিল। শুধুমাত্র সেই আন্দোলনেই নয়, ধরেন আগামীর বাংলাদেশ বিনির্মাণে যারা কাজ করবে তার একটা বড় জনগোষ্ঠী তরুণ। আমাদের যারা আগামী নির্বাচনে ভোট প্রয়োগ করবে এবং ভোট প্রয়োগের মাধ্যমে যাদেরকে ক্ষমতায় নিয়ে আসবে বা যারা দেশকে চালাবে, সেই ভোটের যারা অধিকার নিয়ে ভোট দিবে তার একটা বড় অংশ বা 3 ভাগের 1 ভাগ অংশ তরুণ। এই তরুণরা আগামীতে রাজনীতি কিভাবে দেখতে চায় এবং ভোটের মাঠে তাদের অবদান কি হবে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। যারা শুনছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমার সহ আলোচককে। 5 আগস্টে বা তার আগে জুলাই অভ্যুত্থান যেটা আমরা বলি, এরপরে তরুণ প্রজন্মকে নিয়েই আসলে বাংলাদেশের মানুষের সবচেয়ে বেশি প্রত্যাশার জায়গাটা তৈরি হয়েছিল বললে ভুল হবে। এখনও সেই প্রত্যাশার জায়গাটা আছে এবং সেই প্রত্যাশার জায়গাটা দেশের মানুষ, রাজনৈতিক দল যেই বলে না কেন, যত স্টেক হোল্ডার আছে আসলে, তো সবাই সেই প্রত্যাশার জায়গাটা রাখতে চায়। কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে এই তরুণ প্রজন্মের মধ্যে যে একটা বিভাজনের যে একটা জায়গা তৈরি হয়েছে, সেটা আবার নতুন করে বাংলাদেশকে আসলে ভাবতে বাধ্য করছে। এর মধ্যে যে প্রত্যাশার জায়গাগুলো ছিল, সেই প্রত্যাশার জায়গাগুলোতে কিছু কিছু জায়গায় আসলে যেভাবে আমরা আসলে চেয়েছিলাম ঠিক সেভাবে যাচ্ছে না। বিশেষ করে নতুন যে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে, আমার সহ আলোচক এনসিপির তিনি নেত্রী, এই দলের প্রতি তো আমাদের সবারই প্রত্যাশা ছিল। ইনফ্যাক্ট এই দলটাকে তো আমরা ধারণ করি, কারণ জুলাই অভ্যুত্থানকে আপনি এখন বিষয়টা এমন দাঁড়িয়ে গেছে কিছুটা যে জুলাই অভ্যুত্থানের কিছু মালিকানা দাবির মতো একটা জায়গা চলে এসছে। ওয়ালটন ওয়াশিং মেশিন, সিম্পলিফাইং লাইফ উইথ হ্যাসেল ফ্রি ওয়াশিং। কিন্তু তারপরেও আমরা তো জুলাই অভ্যুত্থানকে ধারণ করি, কারণ সেটার স্টেক হোল্ডার তো আমরাও ছিলাম। সেই অভ্যুত্থানের উপরে দাঁড়িয়ে যে রাজনৈতিক দলের জন্ম হয়েছে, যে শক্তির জন্ম হয়েছে, তার মানে সেটাকেও তো আমরা ধারণ করি। এখন সেই তারা যখন কোনো জায়গায় কোনো কিছু ভুল করবে, তখন আসলে সেটা ধরিয়ে দেওয়ার ব্যাপারটাও যেমন আছে, পাশাপাশি তাদের কাছে যে প্রত্যাশার জায়গাটা তৈরি হয়েছিল, সেই প্রত্যাশার জায়গাতে যখন আমরা হোঁচট খাই, তখন আসলে আমাদের ভেতরে নানান প্রশ্ন তৈরি হয়, অনেক সময় ক্ষোভও তৈরি হয়। আসলে কিছু কিছু জায়গায় এমন কিছু বক্তব্য চলে এসছে এই তরুণ প্রজন্মের কাছ থেকে, কিংবা বিশেষভাবে বলতে গেলে যদি আমরা এনসিপির কথা বলি তাদের কাছ থেকে, সেগুলো আসলে অনেক ক্ষেত্রেই বিভাজনের জায়গাটাকে আরও স্পষ্ট করে তুলেছে। যেমন ধরেন আমরা এরকম বক্তব্য শুনেছি, কে বলেছেন সেটা বলছে না, কিন্তু নিশ্চয়ই আমরা সবাই জানি যে রাজনীতিবিদরা গত 36 বছরে কিছু করতে পারে নাই বলে আমরা 36 দিনে তাদের ভাষায় দেশ স্বাধীন করে ফেলেছি, কিংবা নতুন করে ওই দেশকে ফ্যাসিবাদ মুক্ত করা সম্ভব হয়েছে 36 দিনে। কিন্তু 2009 সালে যখন আওয়ামী লীগ সরকার গঠন করলো, তারপরে এই 15.5 বছরে যদি আসলে লড়াইটা না হইতো, হঠাৎ করে জুন মাসে এসে আপনি লড়াই শুরু করলেন, জুলাই অভ্যুত্থান, জুলাই আগস্টে এসে 5 তারিখে আপনি সাকসেসফুলি এই ফ্যাসিজম মুক্ত করলেন, এটা তো আসলে সম্ভব হইতো না। না, কিন্তু ধরেন আওয়ামী লীগের বিরুদ্ধে বা যারা গত রাষ্ট্র ক্ষমতায় ছিল তাদের বিরুদ্ধে দীর্ঘ 15 বছর বিরোধী দলগুলো সংগ্রাম করেছে, এটা সত্যি, এটা নিয়ে কারোই কোনো কনফিউশন নাই। কিন্তু জুলাইতে তো আওয়ামী লীগকে এবং ওই শক্তিকে হটানোর জন্য সবাই এক ছিল। তাহলে বিভাজনটা তৈরি হলো কোথায়? বিভাজনটা কি আন্দোলনের সময় তো বিভাজন তৈরি হয় না। আন্দোলনের সময় 2টা পক্ষ, একটা সরকার পক্ষ এবং তাদের বিরোধীতে যারা আন্দোলন করেছে। তাহলে আমি এই 8 মাস বা 9 মাস পরে এসে আমার বিভাজনটা তৈরি হলো আসলে কোন ভিত্তিতে, বা আপনি সেই পয়েন্টগুলো কিভাবে বলবেন যে এই কারণে বিভাজনটা তৈরি হয়েছে? যদি এই যে কথাটা আমি বলছিলাম, আপনি যদি এটা বলেন যে গত 36 বছর বাদই দিলাম, বক্তব্যটা এসেছে যে 36 বছরে ফেল করছেন বলে আমরা 36 দিনে এই ফ্যাসিবাদ মুক্ত করেছি। এখন তার 36 বাদ দিলাম, ওই 36-এর মধ্যে তো এই 15.5 আছে। তার এই 15.5 বছরের লড়াইকে তো আপনি অস্বীকার করছেন।
কিংবা তাদেরকে আপনি হিউমিলিয়েট করছেন, ছোট করে দেখছেন ওই লড়াইটাকে। এমন বক্তব্যতে এসছে যে ধান ক্ষেত থেকে এখন সরাসরি টেম্পো স্ট্যান্ডে চলে এসছে। কিন্তু আপনি ধান খেতে, ওই ব্যক্তি যদি ধান খেতে থেকে থাকে তাহলে সেটাকে সম্মান করতে হবে আপনার। ও ধান খেতে কেন ছিল? ধান খেতে তো সবাইকে থাকতে হয় নাই। ও ধান খেতে এই কারণেই ছিল কারণ ও ওই ফ্যাসিস্ট গভর্নমেন্টের এগেনস্টে তার লড়াইটা জারি রেখেছিল, সরকারের বিরুদ্ধে সে থ্রেট ছিল। এই কারণেই তার বিরুদ্ধে মামলা দিয়ে তাকে অ্যারেস্ট করে তাকে বাড়ি ছাড়া করা হয়েছিল, হাসিনা করছিল, হাসিনার গভর্নমেন্ট করছিল। এই কারণেই তো তাকে ধান খেতে যাইতে হয়েছে। তো আপনি যদি ওইটাকে সম্মান না করেন, বরং ওইটাকে আপনি ছোট করে দেখেন, যদি অবজ্ঞা করে এটা বলেন যে ও ধান খেতে ছিল, ভাই ও ধান খেতে ছিল, এটাকে জন্য সম্মান করতে হবে। এখন যখন আপনি এই কথাগুলো বলবেন তখন বিভাজনের জায়গাটা আসলে আপনি এখান থেকে শুরু করছেন। সবচেয়ে বড় যেটা প্রবলেম সেটা হচ্ছে আওয়ামী লীগের একটা, মানে ওই যে আমরা বলতাম না যে আওয়ামী লীগের একটা মেশিন আছে, যে মেশিনের একদিক দিয়ে আপনি যদি রাজাকারও ঢুকাই দেন তাহলে ওই পাশ দিয়ে আপনার মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে বের হয়। তো এখন একটা অবস্থা দাঁড়িয়ে গেছে যে আপনি কোনো একটা নির্দিষ্ট অংশের সাথে যদি যুক্ত হন তাহলে আপনি যাই করেন না কেন, আপনি জুলাই অভ্যুত্থানের ধারক, আপনি জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করেন। কিন্তু আপনি যদি ওইখানে ওই সংস্পর্শে যদি আপনি না থাকেন তাহলে আলটিমেটলি আপনি জুলাই অভ্যুত্থান থেকে খারিজ হয়ে যাচ্ছেন। এই যে বিভাজনের জায়গাটা তো অনেক বড় একটা বিভাজনের জায়গা তৈরি করে ফেলেছে, যে আপনাকে এই দাবি করতে হয় যে আমি জুলাই অভ্যুত্থানকে ধারণ করি, জুলাই অভ্যুত্থানে আমার ন্যূনতম অবদান আছে, অন্তত আমি সমর্থন করি, তাহলে আপনাকে নির্দিষ্ট একটা জায়গাতে থাকতে হবে, আদারওয়াইজ আপনি খারিজ হয়ে যাবেন। আবার আপনি যদি সেখানে থাকেন তাহলে সুবিধাটা হচ্ছে আপনি ধরেন মানে পুরো সময়টাতে, বা আপনি ধরেন যে স্বৈরাচার হাসিনার 15.5 বছরের যে শাসনামল, সেই সময়টাতে আপনি ধরেন বিদেশে ছিলেন। এরপর যখন 5 আগস্ট হাসিনা পালাই গেল, এরপর তো দেশ নিরাপদ, আপনি নিরাপদ দেশে ফিরে আসছেন। আসার পরে আপনি নতুন এই মেশিনে ঢুকলেন, ফলে আপনি চেতনা নিয়ে বের হইলেন, নতুন চেতনা বা এই স্পিরিট, যেটাকে এখন স্পিরিট বলা হচ্ছে। এটা ছিল মুক্তিযুদ্ধের চেতনা, এখন হচ্ছে এটা জুলাই অভ্যুত্থানের জুলাই স্পিরিট। আমি একটু বলি যে বিষয়টা যদি এরকমই হয়, ধরেন আমি জুলাইয়ের গণ অভ্যুত্থানের সাথে সম্পৃক্ত ছিলাম, আমি এজ এ জার্নালিস্ট, আমি একজন থিয়েটার অ্যাক্টিভিস্ট হিসেবে আমি এখানে ছিলাম। এখন আমাকে যদি 8 থেকে 9 মাস পর এসে আবার প্রমাণ দিতে হয় যে আমি এই আন্দোলন ছিলাম, এই দেখো আমার ছবি, এই দেখো আমার ভিডিও, এই দেখো আমার ফুটেজ, তাহলে কি আমরা সেই একই পুরনো জায়গাতেই ফিরছি? না, সেটাই তো বলছি যে ধরেন আপনি পরিষ্কারভাবে দেখছেন, ধরেন আমি যেটা বলছিলাম যে একজন বিদেশে ছিলেন, তার অবদান কি ছিল, উনি প্রোফাইল পিকচার লাল করছিলেন। তো প্রোফাইল পিকচার তো ইরের জায়গারও লাল করছিল, আপনি তাকে তো এখন হত্যা মামলার আসামি বানাইছেন। তো এই কারণে আপনার বিভাজনের জায়গাটা আসলে কেউ পলিটিক্যালি বিষয়টাকে, মানে এই জুলাই অভ্যুত্থানকেও পলিটিক্যালি ব্যবহার করতে গিয়ে এই জিনিসটাকেও মানে বিভাজনের একটা পথ হিসেবে তৈরি করে ফেলছে। এই জায়গাটা আসলে অ্যালার্মিং, কারণ এটা আসলে আজ থেকে 15 বছর 20 বছর পরে আসলে ওই যে আমরা স্বাধীনতার চেতনা, যেটা আসলে এখন মানুষের কাছে বিষিয়ে তুলেছিল হাসিনার লাস্ট 15.5 বছরের রেজিম, ঠিক একই রকমই জুলাই স্পিরিটও একটা সময় গিয়ে মানুষের জন্য বিষিয়ে ওঠার মতো কোনো বিষয় হয়ে দাঁড়ায় কিনা, এটা নিয়ে আসলে এখন আমরা শঙ্কায় আছি।